জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই অভিযোগ সমন্বয়কদের। জনমত তৈরিতে সোমবার থেকে ৬ দিনের কর্মসূচি। তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায় অন্তর্ভুক্ত, কাল শুনানি। আজীবন ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা, অভিযোগ জামায়াতের। সরকারে এলে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। এবং কনকনে ঠান্ডায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, শীতের অজুহাতে চড়া নিত্যপণ্যের বাজার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দল এবং মানুষের মতামত নেয়ার ক্ষেত্রে সরকারের পদক্ষেপ দৃশ্যমান নয় বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলের ইতিবাচক সাড়া রয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আবারও আলোচনায়। এ বিষয়ে নাগরিক কমিটিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানে দেশের মানুষের অংশগ্রহণ ছিল, ঘোষণাপত্রেও জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এই প্রক্লেমেশন অফ রেভলিউশন, এটা বাস্তবায়ন, এটার ঘোষণা আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এজন্য আগামী ৬ জানুয়ারি থেকে সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। দ্রুত কাজ শুরু না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক, এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। গত ২৩ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ৪ মামলা বাতিল করে রায় দেন। ২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা করা হয়। ক্ষমতায় এলে কারোর ওপর অবিচার করা হবে না বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে তিনি বলেন, একজন নিরপরাধকেও মামলার আসামি করা হবে না। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আজীবন ক্ষমতায় টিকে থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ময়মনসিংহের মুক্তাগাছা থানায় অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে স্বৈরাচারী শাসনামলে দেশ ও দলের উপর নানা নিপীড়নের চিত্র তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। ৫ শতাধিক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। জামায়াত ইসলামী বাংলাদেশের এই 17.5 বছরে লক্ষ লক্ষ নেতা কর্মীকে
ঘর ছাড়া করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের কড়া সমালোচনা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্য কেউ ক্ষমতায় আসুক না, সারা জীবন সে ক্ষমতায় থেকে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী হিটলারের মতো এই জাতিকে হাতের মুঠে শাসন করবে বলে সে কেয়ারটেকার সরকারের বিধানটা হচ্ছে বাতিল করে দিয়েছিল। আমরা জামাত ইসলামী সেই রিটের বাদী পক্ষ হয়ে আদালতে আমরা লড়াই করেছি, সেই তত্ত্বাবধায়ক সরকার বিধানকে আবার ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ। এদিকে শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ দেশ আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষের। বক্তব্যে তিনি বলেন, নাগরিকের সম্পদ এবং ইজ্জত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর জামায়াতে ইসলামী। ধর্ম পালনে কোথাও কেউ বাধার সম্মুখীন হবে না। আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আমাদের সন্তানদেরকে, গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছো, আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাআল্লাহ। ঘুষ, চাঁদাবাজি এবং দখল বাণিজ্য মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ার প্রত্যয় জানান জামায়াত ইসলামীর আমির। আমাদের এতগুলা সন্তান জীবন দেয়নি যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে, এতগুলা সন্তান জীবন দেয়নি যে এখনো দখলদারি চলবে, এখনো ভাগ বাটুরা করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। বাণিজ্যও চলবে। সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্কদের। প্রচণ্ড শীতে বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশার ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। শীতের প্রকোপ বেড়েছে উত্তরের জেলা দিনাজপুরে। শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি একেবারেই কম। ঠান্ডা বাইরে হওয়া যাচ্ছে না, কুয়াশা, মেঘ। প্রচন্ড শীতের কারণে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত প্রচন্ড শীত। এই শীতে কেউ বেড়াইতে পারতেছে না। ঠান্ডার কারণে আমাদের মনে করেন কুয়াশাতে গাড়ি চালানোর খুব সমস্যা হয়ে যায়, দেখা যায় না রাস্তা। ঠান্ডা, কুয়াশা, শীত, খুব বাইরে যায় না, হাত পা টাটা যায়। গত কয়েকদিন ধরে সারা দেশের মতো রংপুরে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। শীত বস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। যারা শীত বস্ত্রের জন্য হাহাকার করতেছে, তাদেরকে যদি সবাই বিত্তবানরা যদি তাদেরকে সবাই যদি একটু শীতবস্ত্র দিয়ে দিত, তাহলে খুবই উপকার হতো এই এলাকার লোকের। মানুষ খুব কষ্টে আছে, বেড়ানো নেওয়া অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রামেও। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। কোথাও দেখা মিলছে না সূর্যের। গত 4 দিনে 8 থেকে 11তে ওঠানামা করছে তাপমাত্রা। হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে ঢেকে আছে দেশের 13টি জেলার সর্বত্র। আফরিন পপি, মোহনা সংবাদ। শীত কুয়াশার প্রভাবে রাজধানীতে বেড়েছে প্রায় সব সবজির দাম। থেমে নেই মাছের বাজারও। ঠান্ডা আবহাওয়ায় মাছ ধরতে না পারার অজুহাতে ঊর্ধ্বমুখী মাছের দাম। এদিকে আমনের ভরা মৌসুমেও লাগামহীন চালের বাজার। মিলারদের কারসাজিতে তদারকির অভাবকে দুষছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। শীত কুয়াশার দাপটে মাঠে সবজি তুলতে না পারা, আবার পরিবহন সংকটের নেতিবাচক প্রভাব রাজধানীর কাউরান বাজারের সবজির বাজারে। পিকআপ আর ভ্যানে করে যেসব পাইকাররা কাউরান বাজার থেকে সবজি নিয়ে যান, তাদের মুখোমুখি হন মোহনা টেলিভিশন। কালকে থেকে পাল্লাতে আজকে মনোরম বৃষ্টির পাল্লাতে বেশি, আজকে গাড়ি ঢোকা নাই, মাল কম। কুয়াশার কারণে, শীতের কারণে গ্যারেজরা খেতে থেকে মাল কম উঠেছে। পাইকারি বাজারে বেগুন, সিম, কাঁচামরিচ, করলা সহ শীতকালীন সব সবজি কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। আর খুচরা এর সঙ্গে যোগ হবে অন্তত 10 টাকা। আজকে একটু বেশি সবজির দাম অন্য দিনের থেকে। কালকে তো কুয়াশার জন্য মানে বৃষ্টির মতো পড়ছে না, পাইকার আসতে পারেনি। এদিকে শীতের বাজারে পাঙ্গাস মাছের পানিতে দাপিয়ে বাড়ানো মনকে আন্দোলিত করলেও স্বস্তি নেই দামে। রূপালী ইলিশ সহ সব মাছেই পাইকারিতে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। সব মাছেরই দাম বেশি, ধরেন অন্য সব মাছে 20 টাকা 30 টাকাও বেশি আছে। বাজারের রেটে আর খরচে মিলে না,
তখন কাগিয়া মাছ কমায় ধরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকেছে। এতে মৌসুমেও চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 50 কেজিতে 300 টাকা বাড়ছে। এই যে 15 দিনের ভিতর খুব কষ্ট হইতেছে এই চাউলটা দাম বাড়ার কারণে। যেটা ছিল 60, এটা হচ্ছে 65, 67 এরকম। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে লাগামহীন বাজার। জায়গায় যাইতে হবে, যাইয়া খোঁজ নিতে হবে যে তোমার কাছে কত লোক ধান আছে আর তুমি কিভাবে ধান কিনা কিভাবে বেচতেছো। এত হঠাৎ করে 5 টাকা 6 টাকা বাড়ে কে? 2 গোষ্ঠী, একটা হলো কর্পোরেট কোম্পানি আর একটা হচ্ছে মেলাররা। এই সিন্ডিকেট তারা কেন যে করতেছে, আমার মনে হয় যে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে। সেনাবাহিনী দিয়ে ভালো করে মনিটরিং করা উচিত, তারা কিন্তু দামটা কেন বাড়াইছে। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কবজায় দেশের প্রধান খাদ্যপণ্য চালের বাজার। কয়েক দফা আমদানি শুল্ক কমানোর ফলে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চালে 25 টাকা পর্যন্ত দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র উল্টো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিনে সরাসরি সরকারি ছুটিতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। শনিবার সকাল থেকে মেলায় ক্রেতার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে। পরপর 2 দিনের ছুটিতে বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বাণিজ্য মেলায় আছেন সহকর্মী SU সেলিম, জানবো সেখানকার সবশেষ অবস্থা। সেলিম, ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন বাণিজ্য মেলায়? উপকণ্ঠ পূর্বাঞ্চলে এবারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজকে চতুর্থ দিন, এবং চতুর্থ দিনেই সরকারি ছুটির দিন আপনি জানেন, এবং সঙ্গত কারণেই আমরা যেটি দেখেছি যে শীতের কারণে সকাল থেকে ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই সন্ধ্যা নাগাদ পুরো মেলা চত্বরটি ক্রেতা দর্শনার্থীদের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে। আপনি দেখছেন যে এখানে প্রত্যেকটি স্টলে প্রায় ক্রেতারা রয়েছেন এবং তারা হেঁটে হেঁটে একই ছাদের নিচে নানা রকমের পণ্য দেখছেন। একই সঙ্গে তারা গৃহস্থালী পণ্য, কাপড় এবং জুতোসহ তাদের প্রয়োজনীয় সব আইটেম পাচ্ছেন, পাশাপাশি ব্যাংকিং সেবা পাচ্ছেন। এবং বিশেষ করে ক্রেতা দর্শনার্থীরা আবার সবচেয়ে তাদের সন্তুষ্টির যে বিষয়টি তারা জানিয়েছেন যে বিশাল সুপরিসর এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। ভেতরের পাশাপাশি বাইরেও বেশ কিছু স্টল দেওয়া হয়েছে এবং বাইরে আসার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীদের জন্য যে পার্কিংয়ের সুবিন্যস্ত ব্যবস্থা, সেই ব্যবস্থার মিলে সব কিছু মিলে ক্রেতারা সন্তুষ্ট। এবং সঙ্গত কারণেই আমরা অন্যান্যবার দেখি যে মেলায় প্রথম সপ্তাহটি তেমন একটি জমে ওঠে না, কিন্তু এবারের মেলা আমরা দেখছি যে আজকে চতুর্থ দিন এবং গতকালকে শুক্রবার ছিল ছুটির দিন, এই 2 দিনে প্রচুর পরিমাণ ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে বেচা বিক্রি বেশ ভালো। এতে করে সন্তুষ্টি জানাচ্ছেন বিক্রেতারা এবং একই সঙ্গে ক্রেতারাও সন্তুষ্ট। তারা বলছেন যে একই ছাদের নিচে তাদের এরকম একটি মেলার আয়োজন করায় তারা মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। তারা কেনাকাটা করছেন এবং একই সঙ্গে এবারের মেলায় একটি বিশাল যে বিষয় সেটি হচ্ছে যে নিরাপত্তার বিষয়টি। মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি তৎপর রয়েছে এবং বিভিন্ন স্পটে স্পটে তারা ঘুরছেন। অন্যবার আমরা যেমনটি দেখেছি যে আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকের পাশাপাশি পোশাক পরিহিত অবস্থায় তারা মেলায় নিরাপত্তা দিচ্ছেন। একই সঙ্গে ক্রেতারা তাদের পছন্দের খাবারের আইটেমগুলো পাচ্ছেন, একই জায়গায় খাচ্ছেন এবং কেনাকাটা করছেন। সব মিলে আসলে এবারের মেলার যে সার্বিক পরিস্থিতি বলাই যায় যে আমাদের যে এবারের মেলার যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রা পূরণে তারা আশাবাদী। এবং আপনি জানেন যে এবারের মেলায় বাংলাদেশের বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নের পাশাপাশি 9টি দেশের 262টি প্যাভিলিয়ন এবং স্টল রয়েছে। সব মিলে এবারের মেলায় নিয়ে ক্রেতা এবং দর্শনার্থীদের পাশাপাশি বিক্রেতারাও সন্তুষ্ট। রিঙ্কু, অসংখ্য ধন্যবাদ সেলিম আপনাকে। লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকীর রয়েছে প্রায় 10 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট। 2004 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ। খবরটি প্রকাশে এনেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন টিউলিপ ও ওই আবাসন ব্যবসায়ী। মোহাম্মদ অলিউল্লাহর ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবের মুখে
ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসিক ব্যবসায়ী আব্দুল মুতালিফ। তিনি বিশেষ সুবিধা পাওয়ায় টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাটটির অবস্থান লন্ডনের কিংস ক্রস এলাকায়। 2001 সালে প্রায় 2 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন 2004 সালে। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা না হলেও এটির দাম প্রায় 10 কোটি টাকা। যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ফ্ল্যাটটি পাওয়ার পর বেশ অনেকদিন টিউলিপ ওই ফ্ল্যাটেই থাকতেন। যদিও টিউলিপের মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসকে ফ্ল্যাট নিয়ে প্রকাশিত খবরটি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার। অভিযোগ ওঠার পর বিবিসির এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, টিউলিপের উপর তার সরকারের আস্থা রয়েছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্কনে নেমেছে শোকের ছায়া। বাদ জোহর এফডিসিতে হয় তার প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, অঞ্জনার চলে যাওয়া চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি। আরও জানাচ্ছেন বুশরাত জাহান। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে অঞ্জনা বহুল আলোচিত একটি নাম। দীর্ঘ 40 বছরের অভিনয় জীবনে তিনি 300-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়, নৃত্য ও মডেলিং এই তিনটিতেই রয়েছে তার সফল বিচরণ। অঞ্জনা রহমানের জন্ম 1965 সালের 27 জুন। তার পৈতৃক নিবাস চাঁদপুরে। 1981 সালে গাংচিল এবং 1986-তে পরিণীতার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা রহমান। নানা শারীরিক সমস্যা নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে নেওয়া হয় পিজি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষায় রক্তের সংক্রমণ ধরা পড়ে। কয়েকদিন ছিলেন লাইফ সাপোর্টে। অবশেষে শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান অঞ্জনা। বাদ জোহর প্রিয় এফডিসিতে হয় তার প্রথম জানাজা। সেখানে ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। আমাকে নিয়ে আমার বোন, দুলা ভাই, আমার ভাগিনা ভাগ্নি, ওদেরকে নিয়ে আমার পুরো পৃথিবী ছিল। মানে আমার একটা পৃথিবী ছিলাম। আমরা গ্রেটফুল শিল্পী সমিতির কাছে। আমার নায়িকাও ছিলেন প্রতীক্ষা ছবিতে। তো তখন ছবি করতে গিয়ে দেখেছি যে আমি নতুন হিসেবেও আমাকে এতটুকু অবজ্ঞা করেননি। অঞ্জনা আব্বা যে আমার কত আপন ছিল আর কত ভালো মনের একজন মানুষ ছিল, সেটা একমাত্র আমি জানি। আমাদের ফিল্মে যত জুনিয়র আর্টিস্ট যা আছে সবার সাথে ভালো ব্যবহার করতো। অঞ্জনার চলে যাওয়া চলচ্চিত্র শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি, এমন মত দিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তার রূহ মাগফিরাত কামনা করি, তার পরিবারের জন্য দোয়া করি, তার যারা আছে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত, তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখি, অন্তত এই মৃত্যু আমরা সবাই এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি। 40 বছরের ক্যারিয়ারে 300-র বেশি সিনেমায় অভিনয় করেন অঞ্জনা রহমান। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জের 2500-এ ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল নামের আন্তজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। মধ্যরাতেই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাত দল মাহমুদপুর ইউনিয়নের জোগাড়দিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এদের মধ্যে মুকুল নামের একজনকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে 2500 সহ বিভিন্ন থানায় খুন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বিমান হামলায় গাজায় গত দুদিনে নিহত হয়েছে 138 জন ফিলিস্তিনি। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জন নিহত হন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে আটক গাজার স্বাস্থ্যসেবা খাতকে নিশ্চিহ্ন করার অপকৌশল বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত 2 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 138 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার 77 জন এবং শুক্রবার অন্তত 61 জন নিহত হয়েছেন। গত 15 মাসের ইসরায়েলি লাগাতার হামলায় মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 1 লাখেরও বেশি মানুষ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, বিশ্ব সংস্থা গাজার 27টি স্বাস্থ্য কেন্দ্রে 136টি ইসরায়েলি হামলার রেকর্ড করেছে। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে আটক করা গাজার স্বাস্থ্যসেবা খাতকে ধ্বংস করার অপচেষ্টা হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে শুক্রবার দামেস্কে সাক্ষাৎ করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইউরোপের এই 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সারার এটি প্রথম বৈঠক। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন, তারা সিরিয়ার সঙ্গে একটি নতুন সম্পর্ক তৈরি করতে চান। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলায় 13 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল শুক্রবার একজন বিচারক জানিয়েছেন। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটিতে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই অভিযোগ সমন্বয়কদের। জনমত তৈরিতে সোমবার থেকে 6 দিনের কর্মসূচি। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল, কার্যতালিকায় অন্তর্ভুক্ত কাল শুনানি। আজীবন ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা, অভিযোগ জামায়াতের। সরকারে এলে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস। এবং কনকনে ঠান্ডায় সারা দেশের জনজীবন বিপর্যস্ত, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। শীতের অজুহাতে চড়া নিত্যপণ্যের বাজার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।